This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুমেরাং বলে একটা শব্দ আছে জানেন তো, এই যাদের চাকরি গেছে, যোগ্য চাকরি প্রার্থী, তারা যদি তাদের পরিবার উঠে কেন তাদের চাকরি গেছে সেটা বলেন, তাহলে সেটা আবার বুমেরাং হয়ে যাবে না তো? অথবা ধরুন যারা অযোগ্য ছিলেন, যাদের চাকরি গেছে, বেআইনি করে চাকরি পেয়েছিলেন, কিভাবে বেআইনি করে চাকরি পেয়েছিলেন সেটা যদি সভামঞ্চে উঠে বলেন, সেটা আবার বেআইনি হবে না তো? এইগুলো খুব রাজনৈতিক বড় বড় টুইস্ট আর কি। এই সপ্তাহের শুরুতে বোমা পড়বে বলে মন্তব্য করেছিলেন বিরোধী দল নেতা, আর তারপরেই বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের এই রায়টা সামনে এসে গেল। এবার যখন প্রথমে এই মন্তব্যটা এসছিল বোমা ফাটবে, তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এই বোমাটাকে একদম সত্যিকারের বোমা হিসেবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে তাকে বা অভিষেককে মারার জন্য এই চক্রান্ত কিনা, এই বোমা তারা লক্ষ্য কিনা এই বোমার, এই সমস্ত প্রশ্ন তুলেছিলেন। এখন আর ওই লাইনে নেই, কারণ তারপরে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ এই রায়টা দিয়ে দিয়েছে। এটাই এখন এত বড় বিস্ফোরণ ঘটে গেছে, অন্য কোনো রকম বোমার কথা টেনে লাভ নেই, এটাতে ফয়দা আছে। তাই সেই মন্তব্যকে টেনে রোজই শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজও করেছেন। এর মধ্যে বাঁকুড়ার ওমদার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, তিনি আবার একটা নির্বাচনী সভায় মন্তব্য করে বসে আছেন যে 30শে এপ্রিল আরও 59,000 মানুষ চাকরি হারাবেন। এটা 2014 প্রাথমিকের হিসেব। দেখুন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের একটা প্যানেল বাতিল করে দিয়েছিলেন। সেই বাতিলের বিরুদ্ধে যে আবেদন ছিল সেই মামলাটাই এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কি হবে সেটা আদালত ছাড়া কারোর জানার কথা না। অমরনাথ শাখা হয়তো এই রায়টাকে দেখে কোথাও গিয়ে এক্সপেক্ট করছেন, আর অথবা রাজনৈতিক নেতা তো তাদের একটা অধিকার বোধ আছে সমস্ত ব্যাপারে একটা পূর্বাভাস দেওয়ার, সেই জন্যই হয়তো পূর্বাভাস দিয়েছেন। কিন্তু এ তো বাজার গরমের পূর্বাভাস, আরও অনেক মানুষ বেকার হওয়ার পূর্বাভাস। ফলে যা হওয়ার তাই হয়েছে, রে করে তৃণমূল নেমে পড়েছে। এই যে বললাম না, শিক্ষক মাত্রই এখন রাজনৈতিক ঘুঁটি। চলতি আমলে নিয়োগ হওয়া যদি শিক্ষক হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন সেটা চিন্তা ভাবনা করবেন। এটা বিজেপির চাকরি যাওয়ার জন্য বিজেপির উল্লাসের কথা বলা হয়েছে। বিজেপি যে কতটা বাঙালি চাকরি খেতে এবং খেলে এবং যেতে পছন্দ করে, সেই কথাটাই এখানে খুব পরিষ্কার। যদি আগামী রায় প্রমাণিত হয়, আগামী রায় দেখা যায় যে সত্যি আবার চাকরি যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে বিজেপির পার্টি অফিস থেকে অর্ডারটা টাইপ হয়ে এসছে, সেটা লিক আউট হয়েছে বলেই তাদের এমএলএ আগাম বক্তৃতা করেছে। মানে আর যাই হোক, বিজেপির কোনো নেতা এটা বলতে পারবেন না যে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, কারণ তাহলে কিন্তু তৃণমূলের ভাষ্য অনুযায়ী এটা নিশ্চিত হয়ে যাবে যে সূর্য বা প্রকৃতিও ওই বিজেপির কথায় উঠছে বসছে। বলা যায় না সমস্ত শক্তিই যে এখন বিজেপির কথায় উঠছে, এটাই তো বারবার তৃণমূল নেতাদের কথা থেকে আমরা বুঝতে পারছি। আর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো জিনিস বুঝতে পারছি, সেটাও তারাই শেখাচ্ছেন। আর মনে পড়ে যাচ্ছে সেই কথাগুলো, জানেন তো, যেগুলো ছোটোবেলায় শিখেছিলাম। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। ভাটপাড়া পুরসভার কাউন্সিলর সত্যেন রায়ের হাতে আজ বিজেপির পতাকা তুলে দিলেন অর্জুন সিং। তৃণমূলের সত্যেন বিজেপিতে কেন এসেছেন জানেন? শক্তিশালী হতে। ওই বহিবারে দাও শক্তি পতাকা তুলছেন শক্তিশালী হতে, কারণ তিনি তৃণমূলে থাকাকালীন বোধহয় একটু দুর্বল হয়ে পড়েছিলেন। ফলে ভাটপাড়ার এই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে তৃণমূলেরই আরেকটা গোষ্ঠীর লোকজন এসে মারধর করে দিয়ে চলে গেছে। প্রেস্টিজে তো লাগবেই, এটা হয় নাকি? নিজের পার্টি, নিজে কাউন্সিলর, অন্য গোষ্ঠীর লোক এসে তার দলেরই লোক, তারা এসে তাকে পিটিয়ে দিয়ে চলে যাবে, এটা কে আর সহ্য করে বলুন? ফলে পরিস্থিতিটা নাকি এমন জায়গায় পৌঁছে গেছিল যে পরিবার পরিজন নিয়ে এলাকায় থাকতেই নাকি সত্যেন রায় ভয় পাচ্ছিলেন। আচ্ছা, সেই ভয়কে জয় করতেই কি তিনি দাদার অনুগামী হলেন? দেখুন, সবলের বিরুদ্ধে লড়তে হলে তো দুর্বলকে আরেকজন সবলের সাহায্য নিতেই হবে, তাই না? সেটাই কি তিনি আরেকবার বুঝিয়ে দিলেন। মানে
অর্জুন সিংয়ের পাশে বসেছিলেন তো আজ, সেখানে বসে সত্যেন কিন্তু আজ বলেছেন তৃণমূলকে টাইট দিতেই নাকি তিনি বিজেপিতে এসেছেন। তাহলে কি দাঁড়ালো? তৃণমূলে থেকে তৃণমূলের লোকেদের হাতে তার অবস্থা টাইট হয়ে যাওয়ায় পাল্টা টাইট দিতে কাউন্সিলর সত্যেন রায় বিজেপিতে এলেন। লক্ষ্য ওই বললাম তৃণমূলকে টাইট দেওয়া, বিজেপিতে এলে তৃণমূলকে টাইট দেওয়া যায়, এটা কেউ তাকে নিশ্চয়ই বলে দিয়েছিল। মানে কোথাও এক্ষেত্রে কিন্তু ওই ওয়াশিং মেশিন তত্ত্ব খাটবে না, এটার মানে তার মানে এই দলবদলের আরও বিভিন্ন তত্ত্ব আছে আর কি, একমুখী নয় গোটা ব্যাপারটা। দেখুন, ভোটের টিকিট না পাওয়ায় অভিমান করে তৃণমূল ছেড়েছিলেন অর্জুন সিং, বিজেপিতে গিয়ে টিকিটও পেয়েছেন, অভিমানও মিটে গেছে যথারীতি, সেটাই স্বাভাবিক। কিন্তু অর্জুনের দেখানো পথেই কি সত্যেনও বিজেপিতে গেলেন? বোঝালেন যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথেই তিনি সামিল হয়েছেন, প্রাতঃস্মরণীয় হবেন বলেই। হ্যাঁ, পাল্টা তৃণমূলের লোক হয়ে তৃণমূলের জমানায় তাদের টাইট দিতে পারলে তাকে তো লোকজন মনে রাখবে আর কি, এটা তিনি বুঝে গেছেন আর কি। প্রশ্ন একটাই, ভোটের সময় এরকম একজন নেতাকে বিপক্ষের হাতে তুলে দেওয়ার ঝুঁকিটা তৃণমূল নিল কেন? হাজার হোক, একজন কাউন্সিলর তো, বিধায়ক সাংসদদের জেতাতে এই কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যরাই তো আসল দায়িত্বটা পালন করেন। তাহলে এই ভাটপাড়ার কাউন্সিলরকে বিজেপির কাছে কেন অফলোড করে দিল তৃণমূল? এটাও কি ওই বললাম ওই একই রকম অফলোডিং, নাকি পিটিয়ে বিজেপিতে পাঠিয়ে দিল তৃণমূল? এইভাবে ব্যাপারটা দেখতে হবে। বিটুন চক্রবর্তীর সেই বিখ্যাত ডায়লগটা মনে পড়ে যাচ্ছে, জানেন তো? বিটুন বলতেন না, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এখানেও এসে বলেছেন আর কি। হ্যাঁ, এখন তৃণমূলের স্লোগান মনে হচ্ছে মারবো ব্যারাকপুরে, পড়বে বিজেপিতে। দুটো দলে এত নেতা দেওয়া নেওয়া হয়েছে না যে কোনো কিছুই এখন আর অসম্ভব বলে মনে হয় না।